দ্য শুমেকার অ্যান্ড দি এলস। অনেক বছর আগে একজন শুমেকার তার স্ত্রীর সঙ্গে থাকতেন। দুজন গরিব হলেও খুবই খুশিতে থাকত। ওয়েল, আমার কাছে কম লেদার রয়েছে, এটা দিয়ে একটা জুতোই হবে। এবার আমরা কি করব? তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু একটা করবই, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি ভীষণ ক্লান্ত, এর জন্য এটা শুধু কেটেই রেখে দিই, আর কাল সকালে উঠেই আমি জুতো তৈরি করা শুরু করব। শুমেকার লেদার কেটে টেবিলের উপরেই রেখে দিল, আরও শুতে চলে গেল। ভীষণই ঘুম পাচ্ছে, আমায় কাল সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, না হলে শুজ তৈরি করতে পারবো না। পরের দিন উঠতেই শুমেকার সবার আগে জুতো তৈরি করতে চলে গেল। তুমি আমার খাবারটা এখানেই দিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি কাজগুলো শুরু করতে হবে। কিন্তু যখনই ও টেবিলের কাছে পৌঁছল, ও দেখে একেবারে অবাক হয়ে গেল। এটা কি করে হলো? এই শুজটা আবার কে তৈরি করলো? আরে শুনছো, তাড়াতাড়ি এখানে এসো। আরে হয়েছেটা কি? তুমি ঠিক আছো তো? আরে এদিকটায় তাকিয়ে দেখো, শুজ তৈরি হয়ে গেছে। জুতো এত তাড়াতাড়ি কি করে বানালে? তুমি তো বলেছিলে আজ সকালে উঠে তুমি বানাবে। আরে হ্যাঁ, তাই তো, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এটা হলো কি করে। তুমি সত্যি এটা বানাওনি তো? ভালো করে মনে করে দেখো তো। আরে আমি ভুলে যাই বলে মনে হয় তোমার? আমার খুব ভালো করে মনে আছে, গতকাল রাতে আমি লেদারটা কেটে রেখেছিলাম। তাহলে এই জুতোটা কে বানিয়ে রাখলো? আরে দেখো এটাকে, কত সুন্দর বানিয়েছে এটা। আজ পর্যন্ত এত সুন্দর কাজ আমিও করিনি। সেই সময় দোকানে একটা লোক এলো। আরে এটা বিক্রি করার জন্য তো? হ্যাঁ, একদমই তাই স্যার। কত সুন্দর এটা, একবার ট্রাই করে দেখি যদি ফিট হয়ে যায়। সেই লোকটা তখন সেই জুতোটা পরে দেখল। ওহ, এটা তো দারুণ হয়েছে, ভীষণ আরামদায়কও। এটা ধরুন আর আমাকে এটা প্যাক করে দিন। শুমেকার অবাক হয়ে সেই টাকা আর সেই লোকটাকে দেখতে লাগলো। কি হয়েছে, আপনার টাকাটা কম মনে হচ্ছে? এই জুতোর জন্য এই টাকা তো যথেষ্ট। প্যাক করে দিন, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদমই স্যার, আমাকে শুধু একটা মিনিট দিন। যখনই সেই লোকটা চলে গেল, তারপর ও তার স্ত্রীর কাছে গেল। আরে শোনো, এদিকে একবার দেখো। আরে এ তো অনেক টাকা। তুমি এগুলো কোথায় পেলে? আরে তুমি বিশ্বাস করবে না, একটা লোক দোকানে এলো আর ওই জুতোটা কিনে নিল। আরে ওই লোকটার জুতোটা এত পছন্দ হয়েছে যে উনি দামও জিজ্ঞেস করেননি, উনি আমাকে টাকাটা দিলেন আর চলে গেলেন। ও, আমাদের ওপর নিশ্চয়ই ঈশ্বর কোনো কৃপা করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছিলাম কিছু না কিছু একটা হবেই। আমি এক্ষুনি বেরিয়ে গিয়ে বাজারে যাই, এই টাকা দিয়ে আমি দুটো শুজ বানানোর লেদার কিনতে পারবো। শুমেকার খুবই আনন্দিত হয়ে আরো দুটো জুতো তৈরি করার জন্য লেদার কিনতে চলে গেল। আমাকে এক্ষুনি গিয়ে লেদার কাটা শুরু করতে হবে। যদি দুটো জুতো বানাতে হয় তাহলে অনেক সময় লেগে যাবে। যখনই শুমেকার বাড়িতে পৌঁছালো, গিয়ে তার স্ত্রীকে ডাকলো। এদিকে একবার দেখো, আমি কত দামি লেদার নিয়ে এসেছি, এটা তো আগের থেকে অনেক ভালো। আমি এক্ষুনি গিয়ে নতুন শুজ তৈরি করতে শুরু করে দিচ্ছি। তুমি তো এই সবে বাড়ি এলে, নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছ। এক কাজ করো,
আগে খাবার খেয়ে নাও, তারপর তুমি আরাম করে কাজ শুরু করো। শুমেকার আর তার স্ত্রী খাবার খেতে বসে পড়ল। মানতে হবে তুমি সত্যি খুবই ভালো খাবার বানিয়েছো। আমি তো অনেক বেশি খেয়ে ফেলেছি, জানি না এখন কাজ কিভাবে করব। শুনে ভালো লাগলো যে তোমার খাবার ভালো লেগেছে। তুমি সত্যিই এর যোগ্য। তুমি কর্মঠ, সত্যবাদী এবং ভালো একজন মানুষ। থ্যাংক ইউ ডিয়ার, তুমি আমার খুব ভালো ওয়াইফ। আমার মতে আজকে তুমি শুধু লেদার কেটে নাও, আর জুতোটা কাল সকালে বানিও। আর সকাল সকাল কাজ শুরু করলে দুপুরের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। শুমেকার তার স্ত্রীর কথা শুনল। ও লেদারগুলো কেটে ওখানেই টেবিলের ওপর রেখে আবার শুতে চলে গেল। আর পরের দিন সকাল সকাল আবারও একটা সারপ্রাইজ পেল। টেবিলের ওপর 2 জোড়া জুতো একেবারে তৈরি হয়েছিল। আরে শোনো, এখানে এসো, এই দেখো। তোমার কি দেখে এখনো মনে হচ্ছে যে আমি ভুলে যাই? ও, কি সুন্দর জুতো দুটো! কিন্তু এগুলো কে বানালো? সেই সময় কেউ একজন ডোরবেল বাজালো। শুনছেন? কেউ আছেন? আরে ইনি তো সেই যিনি কালকে এসে জুতো কিনেছিলেন। আমি আশা করছি যে ওই জুতোগুলো যেন খারাপ না হয়। শুমেকার তাকে ভেতরে আসতে বলল। আমার বন্ধুর এই জুতোটা খুব পছন্দ হয়েছে, তাই ওর আরেক জোড়া লাগবে। তোমার কাছে এই ধরনের জুতো আর আছে? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসুন স্যার, আমার কাছে 2 জোড়া জুতো তৈরি আছে, আপনি এসে দেখতে পারেন। আহা, এই শুজগুলো তো ভীষণই সুন্দর। এই দুটোই আমি নিয়ে নিচ্ছি, একটা আমার জন্য, একটা বন্ধুর জন্য। বলতে হয় তোমার হাতের কাজ খুব ভালো। শুমেকার আর তার স্ত্রী তো খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। উনি তো সত্যি ভীষণ ভালো লোক ছিলেন। এখন আমার কাছে জুতো বানানোর জন্য অনেক টাকা আছে। প্রত্যেকদিন রাতে শুমেকার লেদার কেটে রেখে দিত, আর প্রতিদিন সকালবেলা দেখত যে সুন্দর সুন্দর জুতো তৈরি হয়ে আছে। তার শু এতটাই নাম করে গেল যে দূর দূর থেকে লোকেরা সেটা কিনতে আসতো। কিছুদিন আগে আমাদের কাছে 1 জোড়া জুতো বানানোর টাকাই ছিল, আর এখন জুতো কেনার লাইন একেবারেই শেষ হচ্ছে না। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু তোমার কি মনে হয় না আমাদের জানা উচিত যে প্রতিদিন রাতে কে জুতো বানাচ্ছে? আরে হ্যাঁ, এই ব্যাপারে তো আমি ভাবিইনি। কেউ আমাদের অনেক বেশি সাহায্য করছে, আর আমাদের তার সম্পর্কে জানা উচিত। কিন্তু আমরা এটা করব কিভাবে? হ্যাঁ, আমার কাছে একটা আইডিয়া আছে। আজ রাতে আমরা পর্দার পিছনে লুকিয়ে থাকব, আর দেখব কি হয় রাত্রেবেলা। আরে বাহ, এটা তো ভীষণ ভালো আইডিয়া। সেই রাতেও শুমেকার লেদার কেটে টেবিলের ওপরে রাখলো। তারপর ও আর তার স্ত্রী পর্দার পিছনে লুকিয়ে লুকিয়ে দেখলো যে কি হয়। আর সত্যি অদ্ভুত কিছু একটা হচ্ছিল। মাঝরাতে 2টো ছোট এলস জানলা থেকে লাফ দিয়ে এলো। কিছুক্ষণ খেলার পর তারা শুমেকারের টেবিলের ওপরে গিয়ে বসলো। তাদের ছোট ছোট আঙুল এদিক ওদিক, ডান দিকে বাঁদিকে, ওপরে নিচে জোরে জোরে চলতে লাগলো। আর দেখতে দেখতেই জুতো তৈরি হয়ে গেল। আর তারপর দুজনে জানলা থেকে লাফ দিয়ে চলে গেল। হে ঈশ্বর, এ আমি কি দেখলাম! তাহলে এই ছোট বাচ্চাগুলোই আমাদের এতদিন ধরে সাহায্য করে যাচ্ছে। এরা এত ছোট হওয়া সত্ত্বেও কি সুন্দর কাজ করেছে, তাই না? আমাকে জানতে হবে এরা কারা আর কোথা থেকে এসেছে। ও সব বাদ দাও, শীতকাল আসতে চলেছে, মনে হয় ওদের কাছে শীতের পোশাক নেই। আরে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এবার সময় এসেছে আমরা আমাদের তরফ থেকে ওদের একটা ছোট্ট উপহার দিই। কিন্তু আমরা ওদের জন্য কি করতে পারি? আমি জানি, আমি ওদের জন্য ছোট জামা আর প্যান্ট তৈরি করব, আর তুমি ওদের জন্য নিজের হাতে ছোট ছোট জুতো তৈরি করে দাও। বলো কেমন হবে? আরে এটা তো ভীষণ ভালো আইডিয়া, চলো গিয়ে শুরু করে দিই।
আর তারপর সারাদিন শুমেকার আর তার স্ত্রী এলসদের জন্য উপহার তৈরি করতে লাগলো। শুমেকারের স্ত্রী খুবই সুন্দর প্যান্ট আর শার্ট তৈরি করেছিল, আর তাদের কোটের সঙ্গে ম্যাচিং বো টাইও। আর শুমেকার ছোট ছোট দুজোড়া জুতো তৈরি করলো। আমি এখন খুবই উৎসুক। আমি জানতে চাই এই সব দেখে ওদের কেমন লাগবে। আর সেই রাতে আবার শুমেকার আর তার স্ত্রী পর্দার পিছনে লুকিয়ে পড়ল। আর আবার মাঝরাতে সেই দুটো এলস জানলা থেকে লাফ দিয়ে জুতো তৈরি করার জন্য টেবিলের কাছে চলে আসলো। নতুন জামার জুতো দেখে দুজনের চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল। দুজনে একে অপরের দিকে দেখলো আর তাড়াতাড়ি সেই জামা কাপড় নিয়ে তারা আনন্দের সঙ্গে পরে নিল। দুজনে খুবই খুশি হলো। দুজনে হাততালি দিতে দিতে লাফাতে লাগলো আর এত আনন্দ পেল যে নাচ গান করতে শুরু করে দিল। কিছুক্ষণ পর তারা আবার সেই জানলা দিয়ে লাফ দিল আর অদৃশ্য হয়ে গেল। আমি খুব খুশি হয়েছি। ওরা আমাদের উপহারটা পেয়ে খুবই খুশি হয়েছে। হ্যাঁ, ওরা যা করেছে তার সামনে আমাদের গিফট একেবারে কিছুই না। ঈশ্বর ওদের দুজনকে যেন খুব খুশি রাখে। এলসার কোনোদিনও আসলো না, কিন্তু শুমেকার আর তার স্ত্রীর কোনোদিনও কোনো সমস্যা হলো না, আর তাদের জীবন খুব আনন্দের সঙ্গে কাটলো। অনেক বছর আগে রবিন হুড নামে একজন চালাক চোর ছিল। সে গ্রামের থেকে দূরে শেরউড নামক একটা জঙ্গলে থাকত। যদিও সে সবসময় চুরি করত, কিন্তু ও মনের দিক থেকে খুব ভালো ছিল। সে সব চুরি করা টাকা পয়সা গ্রামের গরিব লোকজনদের মধ্যে ভাগ করে দিত। অনেক দিন আগে কিছু ধনী লোকজন রবিনহুডের সঙ্গে বেইমানি করেছিল, আর এই জন্যই ও ধনী লোকজনদের ঘৃণা করত। তখন থেকেই ও ভেবে নিয়েছিল যে ও ধনী লোকজনদের ছাড়বে না। ও ছোটবেলা থেকেই চুরি করা শুরু করে দিয়েছিল, আর সময়ের সাথে সাথে ও চুরি করাতেই দক্ষ হয়ে উঠল। কিন্তু ও কখনোই ওর চুরি করা টাকা পয়সা নিজের কাজে ব্যবহার করেনি। ও সব টাকা পয়সা গরিবদের মধ্যে ভাগ করে দিত। রবিন হুডের নাম গোটা ইংল্যান্ডে ছড়িয়ে পড়েছিল। ধনী লোকজন এখন শেরউড জঙ্গলে যেতে ভয় পেতেন, কারণ কি তারা জানতেন যে রবিন হুড যে কোনো সময় তাদেরকে লুটে নিতে পারে। শেষমেশ তারা শেরিফকে গিয়ে খবরটা জানালো। স্যার, কালকে রাতের বেলা আমি শেরউড জঙ্গল থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলাম। আমার কাছে টাকা পয়সায় ভরা একটা ব্যাগ ছিল। আপনি তো জানেনই যে গ্রামে কত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। জানি না হঠাৎ কোথা থেকে রবিন হুড চলে আসলো আর আমার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। এটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি কিছু বুঝতেই পারলাম না। আপনাকে আমার সাহায্য করতেই হবে, রবিন হুডকে ধরতেই হবে। রবিন হুডকে ধরার দায়িত্ব এবার শেরিফের ওপরে পড়ল। উনি রবিন হুডকে ধরার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করলেন। কিন্তু ওনার সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো। শেষ পর্যন্ত
তিনি রাজার কাছে গেলেন সাহায্য চাইতে। আমার মহারাজ, আমি এই রবিনহুডকে ধরার যত রকম চেষ্টা সবই করে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার কোনো প্ল্যান কাজে আসেনি মহারাজ। যদি আপনি আপনার কিছু সেনা দেন তাহলে আমি ওকে ধরতে পারি মহারাজ। কিন্তু রাজাও না করে দিলেন। কি? তুমি এখন একটা সাধারণ চোরকে ধরার জন্য আমার সৈন্য নিয়ে যাবে? না, এটা একেবারেই হতে পারে না। ওদের কাছে আরো অনেক অনেক কাজ পড়ে আছে। এই চোরকে ধরার কাজ শুধু তোমার। আর যাও আর এই সমস্যার সমাধান নিজে গিয়ে করো। ঠিক আছে মহারাজ। রবিনহুডকে ধরার দায়িত্ব অনেক বড় ছিল। একদিন শেরিফ রবিনহুডকে ধরার জন্য একটা দারুণ বুদ্ধি বার করলেন। পরের দিন উনি শহরের কিছু মানুষকে মিটিং করার জন্য ডাকলেন। উনি নিজের কিছু বন্ধু বান্ধবকেও ওনার এই প্ল্যানের ব্যাপারে বললেন। আমরা শহরের বেস্ট তীরন্দাজির জন্য একটা কম্পিটিশন রাখব। যখন রবিনহুড এই কম্পিটিশনের ব্যাপারে জানতে পারবে, ও নিজেকে আর আটকাতে পারবে না আর দৌড়ে দৌড়ে চলে আসবে। আমার কথা মনে রেখো, যখন ও আসবে আমার লোকেরা ওকে ধরে নেবে। বাহ, এটা তো দেখছি খুবই ভালো আইডিয়া। তাহলে তো দেখছি এই জালে ফেঁসেই যাবে। শেরিফ শহরের লোকজনদের থেকে রবিনহুডের ব্যাপারে অনেক কিছু শুনেছিলেন। ওনাদের সব্বার কথা শুনে মনে হয়েছিল যে রবিনহুড এই নটিংহ্যাম শহরের সব থেকে বড় ধনুর্ধারী। রবিনহুড খুব তাড়াতাড়ি এই প্রতিযোগিতার ব্যাপারে জানতে পারলেন। ঠিক যেমন শেরিফ ভেবেছিলেন, রবিনহুড ভীষণ উৎসাহী হয়ে উঠলেন। তিনি সবাইকে জানাতে চাইছিলেন যে তিনি শহরের সব থেকে বড় ধনুর্ধারী। এই বব, তুমি কি তীরন্দাজ কম্পিটিশনের ব্যাপারে শুনেছো? দেখো কি ছেপেছে। পরের সপ্তাহে গ্রামের লোকরা একটা তীরন্দাজের কম্পিটিশন রেখেছে। ওরা এই জায়গার সব থেকে ভালো তীরন্দাজকে খুঁজতে চায়। আমার এখানে নিশ্চয়ই যাওয়া উচিত। কিন্তু বব রবিনহুডের কথার সঙ্গে একেবারেই সহমত ছিলেন না। রবিন, দাঁড়াও, আমার কথা শোনো। আমার তো এটা খুবই সন্দেহের মনে হচ্ছে। মনে হয় গ্রামের লোকরা শরীফের সঙ্গে মিশে কিছু একটা প্ল্যান করছে। জানি না কেন আমার এটা মনে হচ্ছে যে এই কনটেক্সটের আসল উদ্দেশ্য তোমাকে ফাঁসিয়ে গ্রেফতার করা। যেও না আমার বন্ধু, এটা কিন্তু খুবই বড় বোকামি হবে। কিন্তু রবিনহুডের মাথায় এখন তীরন্দাজির ভূত চেপে বসেছিল, আর রবিনহুড এখন নিজের বন্ধুর কথা শুনতেই চাইছিলেন না। নিজের বন্ধুর কথা না শুনে রবিনহুড শেষ পর্যন্ত প্রতিযোগিতায় নাম লিখিয়েই ফেলেছিলেন। সময় চলে গেল আর সঙ্গে প্রতিযোগিতার তারিখও এগিয়ে এলো। শেরিফ আর ওনার লোকজন মিলে প্রতিযোগিতার জন্য সব রকমের ব্যবস্থা করে রেখেছিলেন। গ্রামের লোকজনও এই প্রতিযোগিতা নিয়ে ভীষণই উৎসাহী ছিলেন। শেরিফ আর ওনার লোকজন রবিনহুডের আসার জন্যই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করলেন, কিন্তু রবিনহুড তখনও পর্যন্ত এসে পৌঁছাননি। শেরিফ অধৈর্য হয়ে গেলেন, আর তখন তিনি নিজের একজন লোককে রবিনহুডকে খুঁজতে পাঠালেন। কি বললে? রবিনহুড এখনো আসেনি? যাও আর গিয়ে খোঁজ নাও। পেয়ে গেলে আমাকে ইশারা করে দিও। সৈন্যরা গিয়ে রবিনহুডকে খোঁজার অনেক চেষ্টা করলো, কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজার পরেও কোথাও রবিনহুডকে দেখতে পাওয়া গেল না। সে শেরিফের কাছে হতাশ হয়ে ফিরে গেল। আমাকে ক্ষমা করে দিন স্যার, কিন্তু রবিনহুডকে কোথাও দেখতে পাইনি। কি তোমরা কি সবাইকে চেক করেছো না করনি? এটা কি করে হতে পারে? মনে হয় আমাদের এই প্ল্যানের ব্যাপারেও জানতে পেরেছে, আর ও আমাদেরকে ভয় পেয়ে পালিয়ে গিয়েছে হয়তো। প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। শেরিফের একজন বন্ধু জনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। উনি একজন ভালো ধনুর্ধারী ছিলেন এবং বেশ বিখ্যাতও ছিলেন। প্রতিযোগিতা শুরু হলো, আর যতই রাউন্ড এগোতে থাকলো, জনে জনে লোকজন এই প্রতিযোগিতা থেকে বাদ পড়তে শুরু করলো। সেখানে সবুজ পোশাক আর হলুদ চুলের
আরও একজন প্রতিযোগী ছিলেন। তিনি ওইখানে উপস্থিত বাকি সব প্রতিযোগীদের চ্যালেঞ্জ করছিলেন। যখনই খেলা শেষ রাউন্ডে গড়ালো তখনই জন আর ওই প্রতিযোগীর মধ্যে খেলা আরও শক্ত হয়ে উঠল। যখন লোকজন সেটা দেখলো তখন ওরা সবাই ওদের দুজনেরই প্রশংসা করলো। দুজনের কাছেই শেষ সুযোগ ছিল, শেষ তীর মারার সময় চলে এসেছিল। যেই এই রাউন্ড জিততো তাকেই নটিংহ্যামের সবথেকে বড় ধনুর্ধারীর আখ্যা দেওয়া হতো। আর যেই জিততো তাকে একটা খুব সুন্দর সোনালী রঙের ট্রফি দেওয়া হতো। জন প্রথমে সুযোগ পেলেন। জন নিশানাতে নিজের চোখ রাখলেন আর তীর গিয়ে লাগলো একদম মাঝখানে। শেরিফ এত খুশি হলেন যে তিনি নিজের বন্ধুর জন্য তালি বাজাতে শুরু করলেন। এইবার সুযোগ ছিল সবুজ পোশাক পরা তীরন্দাজের। উনি বেশ কিছুটা সময় নিয়ে তারপর নিশানায় তীর ছুঁড়লেন। হাওয়ার বেগে তীর ছুটল আর জনের তীরটা চিরে দিয়ে একদম মাঝখানে গিয়ে লাগলো। এইরকম আগে কখনো হয়নি। ওখানে সব্বার মুখ পুরো হাঁ হয়ে গেল, কেউ কিচ্ছু বুঝতে পারছিল না। যখন লোকজন বুঝতে পারলো তখন তারা প্রশংসায় ফেটে পড়ল। আর এরই মধ্যে তিনি আরো দুখানা তীর শেরিফের দিকে ছুঁড়ে দিলেন। তীর চেয়ারের দুটো দিকে লেগে গেল আর শেরিফ কিচ্ছু করতে পারলেন না। শেরিফ কিচ্ছু বুঝতে পারছিলেন না। কেউ কিছু করতে পারতো তার আগে ওই তীরন্দাজের আরো একটা তীর এলো। ওই তীরটা সোজা গিয়ে সেই সুন্দর ট্রফিটায় লাগলো আর ট্রফিটা গিয়ে ওর হাতেই পড়লো। এই তীরন্দাজ আর কেউ নন, রবিন হুডই ছিলেন। শেরিফ সামলেই উঠতেন কিন্তু তার আগেই উনি ওই নকল চুল খুলে ফেললেন আর ঘোড়ায় চড়ে পলক ফেলার আগেই পালিয়ে গেলেন। এই সব কিছু এক ঝটকায় হয়ে গিয়েছিল। শেরিফ এতক্ষণে বুঝতে পারলেন যে ইনি রবিন হুড ছিলেন আর নিজের লোকজনদের আদেশ দিলেন, ধরো ওকে, ও তো রবিন হুড। সৈন্যরা ওকে ধরতে যাবে ঠিক তার আগেই রবিন হুড অনেক দূরে চলে গিয়েছিলেন। আরও একবার রবিন হুড সবাইকে ভুল প্রমাণ করে দিলেন।